যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে যেসব দেশকে 18.5 লাখ টাকা পর্যন্ত জামানত দিতে হতো, সেই তালিকায় এবার প্রবেশ করলো বাংলাদেশ। বাংলাদেশের কাদের কাদের এ পরিমাণ জামানত দিতে হবে? শিক্ষার্থীরাও কি এই তালিকায় রয়েছেন? এই নিয়েই আজকের বিশ্লেষণ। রয়েছি আমি আব্দুল্লাহ আল হুসাইন, আর আমার সঙ্গে যোগ দিচ্ছেন প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। অসংখ্য ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। প্রথমেই যে বিষয়টি জানতে চাই যে যুক্তরাষ্ট্র সরকারের মূল সিদ্ধান্তটা আসলে কি? ধন্যবাদ আরিফ, আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। মূল সিদ্ধান্ত হয়েছে, আমরা জানি যে গত অগাস্টে পাইলট প্রোগ্রাম শুরু হয়েছিল যে ভিসা বন্ড নামে। সেটি একটা নির্দিষ্ট পরিমাণে বন্ড দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকতে হবে। তারা শুরুতে বলছিল যে মূলত B1 B2 এই ক্যাটাগরিতে যারা যাবেন যুক্তরাষ্ট্রে তাদের জন্য কার্যকর হবে। তো শুরুতে 6, তারপর 7, 6, 7, 13 এবং সেই 7টি দেশ যুক্ত হতে না হতেই গতকাল অর্থাৎ 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের সময় আর বাংলাদেশ সময় অনুযায়ী 7, সেই অনুযায়ী তারা আরও 25টা দেশ অর্থাৎ সব মিলিয়ে এখন 38টি দেশকে তারা এই তালিকায় যুক্ত করেছে, অর্থাৎ B1 B2 ক্যাটাগরিতে যারা যাবে। তো এই ক্যাটাগরিতে যেতে হলে সামনে থেকে 21 তারিখ থেকে যেটা কার্যকর হবে মোস্টলি অধিকাংশ দেশের জন্য, ক্ষেত্র বিশেষে কয়েকটা দেশের জন্য সেটি ব্যর্থ হবে। এখন টাকার পরিমাণ হবে $18.5 লাখ। এখন প্রশ্ন উঠতে পারে $15,000। $15,000। এখন তারা ভিসার কড়াকড়ির কথা বলছে, সেই ভিসায় কড়াকড়ি আনা বা মাইগ্রেশনটা স্ট্রিমলাইন করা, সেই যুক্তিটা বলছে। এখন ক্রাইটেরিয়া নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। আমি যদি বলি এই 38টি দেশের মধ্যে অধিকাংশই কিন্তু আফ্রিকার, লাতিন আমেরিকার কিছু আছে, আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, নেপাল এবং ভুটান। এখন এই যে ওভারস্টে বা একটা আমরা জানি কোনো দেশে যেতে হলে আমরা যে কারণেই যাই, সেটাই বেড়ানো হতে পারে, চিকিৎসা হতে পারে, কোনো মিটিং হতে পারে, কনফারেন্স হতে পারে, একটা নির্দিষ্ট সময় ভিসাটা নাই। তো নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেই সেটাকে ওভারস্টে হিসেবে গণ্য করা হয়। এখন অতিরিক্ত সময় থাকা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি পরিসংখ্যান দেখি, বাংলাদেশ, নেপাল এবং ভুটান এই ওভারস্টের ক্রাইটেরিয়া মিললে কিন্তু নেপালের ওভারস্টের হার অন্তত গত 2 বছর 3 বছরে বেশ কম বাংলাদেশ ভুটানের সাথে তুলনা করলে। অর্থাৎ এখানে একটি অ্যানোমালিস বা বৈষম্য দেখা যাচ্ছে। কাজেই তারা যেভাবে বলছেন যে ওভারস্টের হারটা কমানোর জন্য বা রিডিউস করার জন্য এটা করেছে বা স্ট্রিমলাইন করার জন্য করেছে, সেই জিনিসটা খুব একটা স্পষ্ট হচ্ছে না। ভিসা বন্ড মূলত কি, এবং যে B1 B2 ক্যাটাগরির কথা বলা হচ্ছে, এই বিষয়টা যদি বুঝিয়ে বলতেন। তারা যেটা ব্যাখ্যা করছে ভিসা বন্ড বলে, তারা এক ধরনের স্ট্রিমলাইনিংয়ের কথা, আমার আবার একটু রিপিট হয়ে যাবে। তারা বলছে বন্ডটা হচ্ছে এরকম যে ভিসা পেতে হলে তাকে একটা শর্ত হিসেবে ওই একটা অর্থ জমা রাখতে হবে, জামানত। হ্যাঁ, জামানত। সেটা অর্থটা জমা রাখবে যে আবেদনকারী, ধরা যাক আমি বা আপনি আবেদনকারী, আমরা যখন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিতে গিয়ে আমেরিকান ভিসার জন্য অ্যাপ্লাই করব, সেই নির্দিষ্ট পরিমাণ টাকাটা জামানত হিসেবে তাদের কাছে থাকবে। তারপরে আবেদনকারী যাতে যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়ে গিয়ে তার জন্য নির্ধারিত টাইম স্লটের মধ্যে ফিরে আসেন, এবং সেটি নিশ্চিত করার জন্য তারা এটা করছে। আমি একটু আগে যে কথাটা বলছিলাম, ওভারস্টে যাতে না হয়। এখানে আরেকটি বিষয় না বললেই নয়, অন্তত ভিসা প্রার্থীদের প্রেক্ষাপট থেকে যদি দেখি, আপনি 18 লাখ টাকা দিলেই যে ভিসা পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই যে ক্যাটাগরিতে আমরা বলছি B1 B2, ওই ক্যাটাগরিতে যেতে হলেই আপনাকে এই পরিমাণ টাকাটা দিয়েই সেখানে যেতে হবে। কিন্তু ওই টাকাটা দিয়ে গেলেই যে আপনি ভিসাটা পাবেন সেটা কিন্তু নিশ্চয়তা দেয় না। আমরা জানি, ধরা যাক আমরা এমন জানি, কনফারেন্স হতে পারে, ব্যবসা হতে পারে, ইভেন কি বৃত্তি নিয়ে অনেকে যখন পড়তে যায়, আমার আপনার সহকর্মী পরিচিতজন, তারা প্রত্যাখ্যাত হয়েছেন এক বা একাধিকবার, আবার ভিসা পেয়েছেন। কারণ অতীতে সেটা হয়েছে, এবং আমরা যদি বলি ট্রাম্পের জমানায় যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়াটা কিন্তু যথেষ্ট কড়াকড়ির মধ্যে গত 1 বছর সময়ে যে পড়ে গেছে সেটা আমরা দেখেছি। এবং বাংলাদেশের থেকে যে পরিমাণ নাগরিক যুক্তরাষ্ট্রের নানান কারণে ভ্রমণে যান, B1 B2 ক্যাটাগরিতে তার অন্যতম। তো স্বাভাবিক এবং সঙ্গত কারণেই নতুন নিয়মের ফলে যে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ব্যবসা বলুন, চিকিৎসা বলুন, বেড়ানো বলুন, বা পরিবার পরিজনের সাথে যেটা বলি ভিজিট ভিসা, এই 4টা ক্যাটাগরিতে যাওয়াটা আরেকটু কঠোর হয়ে গেল। অর্থাৎ এই যে B1 B2 ভিসা যে ক্যাটাগরির কথা বললেন, বাংলাদেশিরা
এই ক্যাটাগরির আওতায় পড়বে? জি, তাই তো? বাংলাদেশই না, 38টি। 38টি আমরা দেশ যদি আলাদা না করি, বাংলাদেশ সহ। তালিকায় যে 38টি দেশ আছে সবাই এই ক্যাটাগরিতে, ক্যাটাগরি। B1 B2। খুব স্বাভাবিক বা সঙ্গত কারণে আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কতগুলো ক্যাটাগরি আছে। আচ্ছা, একটু যদি বলি, বড় 3টা ক্যাটাগরি আমেরিকান ভিসার ক্ষেত্রে। মূল ভিসা টাইপ হয়ে থাকে 40টি, আর সাব ক্যাটাগরি 50টা। আমি সংক্ষেপে যদি একটু বলি যে এই যে B1 B2 বলছি, তো 3টা ক্যাটাগরি। প্রথমটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা, বা মূলত এগুলো অস্থায়ী ভিসা। সেই অস্থায়ী ভিসার মধ্যে B1-এ ব্যবসায়িক ভ্রমণ আছে, B2-তে পর্যটন বা পরিবারের সাথে দেখা সাক্ষাতের, এবং এটাতেই সবচেয়ে বেশি মানুষ যায়। তারপর শিক্ষা আছে F1, কারিগরি বা ভোকেশনাল আছে M1, এক্সচেঞ্জ ভিজিটর, যেটা সাংবাদিকদেরও অনেক ক্ষেত্রে হয়, গবেষক ফেলো। কর্মসংস্থানের H1B আছে, H2B আছে। এগুলো সবগুলো হচ্ছে নন ইমিগ্রেন্ট। আমি কিছু কিছু টাচ করছি, সবটাই নয়। আবার ধরেন এমপ্লয়মেন্ট ভিসা আছে, H1 H2 আছে, তারপর ট্রানজিট ভিসা আছে। তারপরে যদি বলি আরেকটা ক্যাটাগরিতে আপনার অভিবাসন, মানে অসাধারণ দক্ষ বা হোয়াইট কলার জব যারা, যেটাকে বলা হয় EB1 ভিসা। তারপরে স্পেশাল ক্যাটাগরিতে আছে EB4 ভিসা। এরকম নানান ক্যাটাগরিতে আছে। আরেকটা ক্যাটাগরি থাকে ডিপ্লোম্যাটিক ভিসা। তো মোটা দাগে 3টা। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখেছি, আমেরিকান গভর্নমেন্ট যেটা অ্যানাউন্স করেছে সেটা মূলত B1 B2 ক্ষেত্রে প্রযোজ্য বা কার্যকর হবে, এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে নয়। অন্তত তাদের অ্যানাউন্সমেন্টে, তাদের সরকারি নথিতে সেটুকুই বলা হয়েছে। বাংলাদেশকেও তো এই তালিকায় আনা হলো। এক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে মূলত কোন কোন বিষয়গুলো আসলে বিবেচনায় নেওয়া হয়েছে? এই সংক্রান্ত কি কোনো ক্লারিফিকেশন কিংবা তার বাংলাদেশকে ব্যাখ্যা দিয়েছে? কোন বিবেচনায় রাখা হয়েছে, আমি সকালে খোঁজ খবর নিয়ে ঢাকা বা ওয়াশিংটনে যোগাযোগ করে ওইভাবে যতটা জেনেছি, মানে আমার এই ঘন্টা দুয়েকের মধ্যে যা জেনেছি সেটাই যে চূড়ান্ত এমনটা আমি বলবো না, কিন্তু এইটুকু ধারণা করি যে সাধারণত এই ধরনের ঘটনার ক্ষেত্রে আগে ভাগে কোনো সতর্কতা বা ইঙ্গিত থাকে না, এবং এখানেও থাকেনি। তবে সাম্প্রতিককালে গত 2-4 দিনে দুই দেশের সরকারি পরিসরে যে অনানুষ্ঠানিক যে যোগাযোগ হয়েছিল, তাতে তারা বলছিল যে এই ক্যাটাগরি বা যা যা হচ্ছে সেটির দিকে ইঙ্গিত করা। বোধহয় আমি যদি ভুল না করি, এই সপ্তাহের কোনো এক সময় এরকম একটা রিপোর্ট পাবলিক স্পেসে এসছে, যেখানে দেখানো হচ্ছে, একটা তো আমরা ওভারস্টে বলছি, তারা ওভারস্টেকে বড় করে বলে, কিন্তু আমি তো নেপাল, ভুটান, বাংলাদেশের একটা তুলনামূলক চিত্র বললাম। ওই সংখ্যাতাত্ত্বিক দিক থেকে ভুটান বা বাংলাদেশের ওভারস্টের সংখ্যার সাথে মিলালে নেপাল কিন্তু সংখ্যার দিকে অনেক কম বা পিছিয়ে। নেপালের অত ওভারস্টের নাম্বার নেই। তাহলে নেপাল কেন এই ক্যাটাগরিতে চলে এলো, বা নেপালকে কেন তালিকাভুক্ত করা হলো, সেটা একটি প্রশ্ন। তো যে কথাটা আপনি বলছিলাম, ইঙ্গিত নেই, কিন্তু চলতি সপ্তাহে কোনো একটা প্রতিবেদনে দেখানো হচ্ছিল যে বিভিন্ন দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্র যান এবং গিয়ে নানা রকম ভাতা বা অর্থাৎ এক ধরনের ডিপেন্ডেন্সি তাদের তৈরি হয় যুক্তরাষ্ট্রের উপরে। তো সে তালিকায় বাংলাদেশের পার্সেন্টেজটা 50-এর উপরে। তো এখন মেবি ওটা একটা ক্রাইটেরিয়া হতে পারে। এখন যতক্ষণ না তারা কমিউনিকেট করছে, এবং যেহেতু মাত্র ঘোষণা হওয়ার পর নিশ্চয়ই সরকারি স্তরে যোগাযোগগুলো হবে। যোগাযোগগুলো হলে পর আরেকটু পরিষ্কারভাবে আমাদের ধারণা পাওয়া যাবে, বা কনক্রিট একটা কিছু বলতে পারবো যে তারা যে 18.5 লাখের যে বন্ডের সিলিং ঠিক করলো, সিলিংয়ে বাংলাদেশকে যুক্ত করার এটাই কারণ। আমি যেটা মনে করি, এটা প্রত্যেকটা দেশই তার যোগাযোগ করার কথা, যে কেন কিভাবে করা হলো। বিশেষ করে নেপালের কেসটা আমি বারবার এই জন্যই বলতে চাচ্ছি, ওভারস্টের পার্সপেক্টিভে দেখলে নেপালের এই তালিকায় যুক্ত হওয়ার কথা ছিল না। প্রতি বছরই তো বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে যাচ্ছে, বিশেষ করে পড়াশোনার জন্য। তো এই যে B1 B2 ক্যাটাগরির কথা বলা হচ্ছে, এখানে কি শিক্ষার্থীরাও পড়ছেন? না, ডেফিনেটলি পড়বে না। আমি আপনাকে লার্জার বললাম না যে 3টা বড় ক্যাটাগরি, 3টা বড় ক্যাটাগরির মধ্যে B1 B2 হচ্ছে নন ইমিগ্রেন্ট এবং প্রথম ক্যাটাগরিতে। এবং শিক্ষার্থীদের প্রসঙ্গটা যেহেতু বললেন, প্রাসঙ্গিকভাবে একটা ফিগার বলে দিই, এবং বলে দেওয়াটা খুব সঙ্গত, যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পড়তে যাচ্ছেন, এবং প্রতি বছরে হারটা বাড়ছে। গত বছর আমি ভুল না করলে সংখ্যাটা প্রায় 18,000-এর মতো। এবং একটা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী কিন্তু নানান ধরনের বৃত্তি নিয়ে সেখানে পড়তে যান, এবং যখন যুক্তরাষ্ট্রে পড়তে যান সংখ্যাটা বাড়ে, তাতে বলতে হবে যে এটা বাংলাদেশের জন্য খুব ইতিবাচক এবং গর্ব করার মতো খবর। তো আপনি যে প্রশ্নটা করছিলেন যে B1 B2 ছাড়া এখানে শিক্ষার্থীদের ক্ষেত্রে এটার প্রভাব পড়বে কিনা, অ্যাপ্লিকেবল হবে কিনা, এটা মোটেই অ্যাপ্লিকেবল হবে না। কারণ
পরিষ্কার করে তারা B1 B2 কথা বলেছে। শিক্ষার্থী ভিসাটা হচ্ছে F1 বা একাডেমিক ভিসা। তো একাডেমিক ভিসাটা তাদের যে বন্ডের তালিকা করেছে সেটির ক্ষেত্রে প্রযোজ্য বা কার্যকর হবে না। পরবর্তীতে বন্ডের অর্থ যদি কেউ ফেরত পেতে চান তাহলে তার কি কি শর্ত আসলে পূরণ করতে হবে? এটা তো ভিসা আবেদনকারীর টাকা, এবং এটা জামানত হিসাবে রাখা হয়। এটা এমন বলা হয় না যে ভিসা পাক বা না পাক টাকাটা সেটা চলে যাবে। কিন্তু কথা হচ্ছে ভিসা পাওয়ার সব শর্ত মানে প্রত্যাখ্যাত হওয়ার পরও ভিসা পাওয়ার বেশ কিছু শর্ত আছে, সেগুলো মেনে চলার পর টাকাটা তারা আবার ফেরত দিয়ে দেবে। এরকম কিছু শর্তযুক্ত বিষয় আছে এখানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে। দর্শক, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক নানা সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হব। আমাদের সঙ্গেই থাকুন ভালোর সাথে, আলোর পথে।